একসঙ্গে ৬-৭টা বিশ্ববিদ্যালয় 2018-তে হয়ে গেছে। যারা এই প্রবণতা থেকে লাভবান হয়েছেন তাদেরকে আইনি আওতায় নিয়ে আসা। এই প্রকল্প 1800 কোটি টাকা লাগবে করতে। এরপরে এটা কয়েক দফা পরিবর্তন করে এই 1800 কোটি টাকা 18,000 কোটি টাকা হয়ে গেছে। আমাদের যা কর আহরণ হয় তার চাইতে বেশি কিন্তু কর ছাড়ের পরিমাণ আমাদের। এটা হঠাৎ করে এই ছাড়গুলো দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি আসলে এক্সটার্নাল ডেটে কোনো ট্র্যাপের মধ্যে পড়েছি? আবারও যদি আমি এই দুর্নীতির ঘেরাটোপে পড়ি তাহলে কিন্তু আমি আসলে ট্র্যাপের মধ্যে নেগেটিভে পড়ে যাচ্ছি এবং আমি বের হতে পারবো না। অর্থনীতিটা কেমন দেখছেন এখন? ব্যাংকিং খাতের উপরে মানুষের একটা আস্থা ফিরে আসছে। আপনার কি সাজেশন যে অগ্রাধিকার কাজগুলো কি করা দরকার সরকারের? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো বিকল্প নাই। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্স টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন শর্মিন নীলর্মী, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। প্রফেসর নীলর্মী রিসেন্টলি দর্শক যে ইন্টারিম গভর্নমেন্ট যে একটা হোয়াইট পেপার অন দি স্টেট অফ বাংলাদেশ ইকোনমি যেটা করা হয়েছিল সেটার একজন মেম্বার ছিলেন এবং আমরা দেখেছি সেই রিপোর্টটা খুবই ডিটেল একটা রিপোর্ট। তো সেগুলো নিয়ে আমরা শুনবো। ওভারঅল বাংলাদেশের আসলে অর্থনৈতিক অবস্থা, এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, ইনফ্লেশন, আসলে অনেক কিছু নিয়ে বলার আছে। যে পরিস্থিতিগুলো লাস্ট 15 ইয়ার্সে আমরা দেখেছি যে সো কল্ড এক ধরনের ডেভেলপমেন্টের আমরা কিন্তু অনেক স্লোগান শুনেছি, উন্নয়নের, মহাসড়ক, অনেক কিছু, হয়তো কিছু ইনফ্রাস্ট্রাকচার ভিজিবল আমরা দেখছি, পদ্মা ব্রিজ বা মেট্রো রেল, আরও কিছু। বাট এগুলোর পিছনে আসলে অনেক রকমের গল্প আছে, করাপশন আছে। সো আজকে দর্শক আমরা প্রফেসর নীলর্মীকে পেয়েছি আমাদের স্টুডিওতে। আমরা আরও আলোচনা করব, বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে। দর্শক, আপা, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। যে থ্যাংক ইউ যে আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন, এর জন্য আমরা রিয়েলি গ্রেটফুল। আপা, যেটা এই যে হোয়াইট পেপার নিয়ে আমরা একটু শুরু করতে চাই, যেহেতু বর্তমান সময়ের তো হোয়াইট পেপারে আপনারা যেমন একটা অবজারভেশন আমরা দেখেছিলাম যে সিচুয়েশন আসলে মানুষ যা ভাবে বা যতটা জানে তার থেকেও বেশি খারাপ। আসলে যদি একটু ডিটেল বলেন যে এটা হচ্ছে আগের শেখ হাসিনা রেজিম নিয়ে যেটা বলা হচ্ছিল যে তাদের সময় করাপশন, অ্যানোম্যালিজ অ্যান্ড এভরিহোয়ার। আচ্ছা, একটু বলি যে শ্বেতপত্র কমিটি যখন প্রজ্ঞাপনটা হয়েছে এবং আমাদের প্রথম দিন মিটিংয়ে আমরা কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে আমরা কোন কোন বিষয়ে আসলে লিখব, আমাদের লেখার পরিধি কি হবে, এবং সেই পরিধি যখন বিবেচনা করা হয়েছে তখন আমরা বলেছি যে আমাদের সময়, মানে টাইম ফ্রেমটা কি হবে। এবং এই সময়ের বিবেচনার ক্ষেত্রে আমরা ঠিক করেছি যে বর্তমান প্রবণতাকে ব্যাখ্যা করবার জন্য পেছনে যতটুকু যেতে হয় ঠিক ততটুকু আমরা যাব। সেটা যদি এই রেজিমের 15 বছর হয়, এই রেজিমের 15 বছর, তার আগে থেকে যদি যেতে হয় তাও আমরা যাব। আর যদি 15 বছর না হয়ে গত 8-10 বছর হয় সেটুকুও আমরা দেখব। কিন্তু আমরা আজকের অর্থনীতির যে সামষ্টিক প্রবণতা দেখছি, এই প্রবণতাকে বোঝবার জন্য পেছনের দিকে আমরা কি কি করতে পারিনি, কি সুযোগ নষ্ট করেছি, এই প্রবণতাগুলোকে আমরা বুঝতে চেষ্টা করব। ফলে কোনো নির্দিষ্ট সময় ফ্রেম ধরে যে আমরা করেছি ব্যাপারটা কিন্তু এরকম না। আর দুর্নীতির যদি কথা বলেন, দুর্নীতি কিন্তু সব আমলে হয়েছে এবং এক্সটেন্টের অর্থে এই আমলটা, এই রেজিমটা হয়তো বা সকলকে ছাড়িয়ে গেছেন। তার একটা বড় কারণ হচ্ছে অর্থনীতির পরিধিও তো বিস্তৃত হয়েছে, সময়ও দীর্ঘদিন ছিল এবং নতুন নতুন উপায়ে আসলে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই নতুন নতুন উপায়ের সাথে আমাদের যে আইনি ব্যবস্থায় এইগুলোকে ঘটতে দেওয়া হয়েছে, আইনি সুরক্ষা
তৈরি করে করে এই ব্যবস্থাগুলো ঘটেছে, সেগুলো আসলে একটা চমকে যাওয়ার মতো ব্যাপার ছিল। ফলে আমরা ধরেন গত 15 বছর ধরে বা তারও আগে থেকে তো অনেক কিছু জানছিলাম, পাবলিক ডোমেইনে তো অনেক চর্চা ছিল। ধরেন সাংবাদিক ভাই বোনেরা, আপনারা যেই ধরনের তথ্য জীবনের ঝুঁকি উপেক্ষা করে, পেশাগত ঝুঁকি উপেক্ষা করে যা সামনে এনেছেন, বা সাধারণ মানুষ হিসেবে, প্রফেশনাল মানুষ হিসেবে আমাদের জীবনযাপনের অভিজ্ঞতা যা, সেগুলো থেকে আমাদের খানিকটা অনুমান ছিল। কিন্তু শ্বেতপত্র কমিটিতে কাজ করতে গিয়ে যেটা হয়েছে সেটা হলো যে আমরা সত্যিকার অর্থে কোনো ধরনের বাধার মুখোমুখি হইনি, কোনো ফ্রন্ট থেকে, না সরকার থেকে, না কোনো ধরনের রাজনৈতিক চাপ ছিল আমাদের উপরে, কোনো ধরনের বিরোধিতা বা চাপের মধ্যে, বা কোনো ধরনের প্রেসক্রিপটিভ অনেক থাকে না যে এটা চাই বা ওটা, একদম আমাদের স্বাধীনভাবে কাজ করেছি। এবং সেখানে আমরা যেই ধরনের তথ্য উপাত্ত চেয়েছি, যেটা ধরেন আমাদের অন্যথায় হাতে পাবার মতো সম্ভব ছিল না, পাবলিক ডোমেইনে তো বেশিরভাগ তথ্যই সরকারের থাকে না, তাই না, সেই তথ্যগুলোকে আমরা অ্যাক্সেস অনেকখানি করতে পেরেছি। ফলে ওই জায়গায় আমরা বলবো যে বেশ খানিকটা আমরা যে অনুমান করেছি তা যুক্তিযুক্তভাবে সেই অনুমানটা কতটা সঠিক সেইটা আমরা বোঝার চেষ্টা করেছি। যেমন একটা উদাহরণ আমি দিই, যেখান থেকে আজকের আন্দোলনটা শুরু হয়েছে না, আমরা যে জুলাই আপরাইজিং বলি, বা এটা তো ছাত্র শিক্ষার্থী, পরে এটা গণ অভ্যুত্থানে রূপান্তর হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন সামনে ছিল। কোটা বিরোধী আন্দোলন 18 থেকে শুরু করে শিক্ষার্থী আন্দোলনের সাথে গণমানুষের যে যোগাযোগ, এই যোগাযোগটা প্রথম কোথায় হয়েছে, যে আমার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের কাজের নিশ্চয়তা কোথায়, তারা আজকের অর্থনীতির যে বিস্তৃতি লক্ষ্য করছি তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে দেশে বা বিদেশে সম্মানজনক শোভন কাজ নেই। এই আক্ষেপ, এই ক্ষোভ থেকেই তো এই পুরো আরো যে ধরনের রাজনৈতিক ক্ষোভ ছিল, রাজনৈতিক অসততা ছিল, সেগুলো সম্মিলিত হয়ে এই গণ অভ্যুত্থানের সামনে এসেছে, তাই না? এখন তাহলে বিশ্ববিদ্যালয় একটা সূতিকাগার ছিল এই আন্দোলন হবার জন্য, এবং ছাত্ররাই অর্গানিক্যালি কিন্তু শিক্ষার্থীরা এই কাজটা করেছে, এই আন্দোলনটা করেছে। তাহলে আমরা এই যে অনেক বছর ধরে জানি যে সরকারের যে ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনের যে হলের দৌরাত্ম্য, শিক্ষক নিয়োগে যে দৌরাত্ম্য, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, হলগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ব্যয়ের নামে যেই ধরনের অরাজকতা, এই পুরো জিনিসটার মধ্যে রাজনৈতিক যে ছত্রছায়া রয়েছে, সেগুলো ভীষণ রকমভাবে আমাদের শিক্ষাঙ্গনকে কলুষিত করেছে, শিক্ষাঙ্গনের শিক্ষার মাত্রাকে নামিয়ে দিয়েছে, তাই না, শিক্ষার গুণগত মানকে আহত করেছে। এই জিনিসটা আপনি কিভাবে প্রমাণ করবেন বলেন? আমরা খুব ছোট একটা কাজ করেছি, ধরেন দুটো কাজ করেছি। একটা হচ্ছে ইউজিসিকে জানতে চেয়েছি যে গত 15 বছরে আমাদের উন্নয়ন ব্যয়, অনুন্নয়ন ব্যয় এবং গবেষণা খাতে কি কি ধরনের কত টাকা ব্যয় হয়েছে ইউজিসির মাধ্যমে। এটা আপনার উচ্চশিক্ষার জন্য ইউজিসির মাধ্যমে ব্যয় হয়। ইউজিসি আমাদেরকে তথ্য দিয়েছেন, তাতে পরিষ্কারভাবে দেখা গেছে যে ধরেন উন্নয়ন ব্যয় 700 কোটি হলে 2009 ছিল হচ্ছে অনুন্নয়ন ব্যয় ধরেন 1000 কোটি টাকা, রিসার্চে ছিল 120 কোটি টাকা। এখনো রিসার্চে সেই 120 কোটি টাকা 180 কোটি টাকাই হয়েছে, উন্নয়ন ব্যয় বেড়ে হয়েছে ধরেন 4000 কোটি, 5000 কোটি, 6000 কোটি। একদিনে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার কোন সময়ে হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। আপনি যদি লাইন টানেন, আমরা সারণী টেনে দেখিয়েছি, 2018-তে উন্নয়ন ব্যয় 700 কোটি টাকা বেড়ে দাঁড়িয়ে 4000 কোটি হলো, সেটা 2024-এ এসে হয়ে গেল হচ্ছে 6000 কোটি টাকা। ঠিক 2014-তে কিন্তু একটা ইলেকশন হয়েছে, দেখেন, তখন এই প্রবণতাটা দেখা যায়নি, কিন্তু 2018 এবং 2024-এ হঠাৎ করে আমার উন্নয়ন ব্যয় বেড়ে গেল এবং তারপরে আবার কমে গেল শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষা ক্ষেত্রে। কেন ঘটেছে? আপনি এখন 2-4 মেলাতে পারবেন। কেন এটা ধরেন যে ইলেকশনের সাথে ইউনিভার্সিটির এটা কি সম্পর্ক? কারণ হচ্ছে আমার যখন একটা এলাকা, আপনি দেখবেন যে এখন 61টা পাবলিক ইউনিভার্সিটি, জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে, জেলায় জেলায় ভূমি অধিগ্রহণ হয়েছে,
এবং এই ইউনিভার্সিটিগুলো করবার আগে বিল পাস করতে হয়েছে। বিল পাস করতে তো সময় লেগেছে, পার্লামেন্টে ইউনিভার্সিটি বিল পাস হয়েছে। তার কয়েক বছর আগে ইউজিসিকে বলা হয়েছে যে এই ইউনিভার্সিটি এখানে হবে, যেটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটার কোনো ধরনের তেমন কোনো ফিজিবিলিটি কার্যকরভাবে হয়নি। ইউজিসিকে পলিটিক্যালি বলা হয়েছে এই বিলটা তৈরি করে দেবার জন্য। ইউজিসি কিন্তু একটা স্বাধীন কমিশন হওয়ার কথা, কমিশন তো এটা, কিন্তু মানে রাজনৈতিক আধিপত্য এতটা সর্বব্যাপী ছিল। ইউজিসি বিল তৈরি করেছে, করে পার্লামেন্টে পাঠিয়েছে, পার্লামেন্টে ভেটিং হয়েছে, একসঙ্গে 6-7টা বিশ্ববিদ্যালয় 2018-তে হয়ে গেছে, 2024-এ হয়ে গেছে ইলেকশনের আগ দিয়ে। তাতে কি হয়েছে, এর আগে এমপির ছত্রছায়, এমপির ভাই বলেন, এমপির ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সাথে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নামের কিছু শিক্ষক, সেই শিক্ষকদের ছত্রছায় সরকারি যে ছাত্র সংগঠন রয়েছে তাদের নেতারা, স্থানীয় নেতারা সবাই মিলে ধরেন জমি কিনে ফেলেছেন। জমি কিনে ফেলার পরে ডিসি সাহেব কয়েকবার জমির মৌজার দাম বাড়িয়ে দিয়েছেন। মৌজার দাম বাড়ানোর পরে বিশ্ববিদ্যালয় বিল যখন পাশ হয়েছে তখন ধরেন হয়েছে, সেই জমি অধিগ্রহণ হয়েছে। অলরেডি কিন্তু দাম বেড়ে গেছে এবং সেগুলো কেনাকাটা হয়ে গেছে। দাম বাড়িয়ে এই কেনাকাটা কম্পেনসেশন হিসেবে কে দিয়েছে? সরকার দিয়েছে। সরকার কোথা থেকে টাকা পেয়েছে? আমাদের টাকা। এই টাকা কিন্তু চলে গেছে পুরো নেক্সাস কমিউনিটির কাছে চলে গেছে, এবং তারপরে এই উন্নয়ন ব্যয়ের নামে বিভিন্ন কিছু ঘটেছে। ফলে খুব ছোট্ট একটা সারণী, খুব ছোট্ট একটা তথ্যচিত্র, একটা রেখচিত্র, কিন্তু আপনি এই প্রবণতাকে ব্যাখ্যা করতে পারবেন। আমরা এই যে বলছি, আপনি খুব নাইসলি এটা এক্সপ্লেইন করলেন, মানে এটা খুব সহজভাবেই বোধগম্য। দুর্নীতি শ্বেতপত্র কমিটি তো দুর্নীতি দমন কমিশন না। শ্বেতপত্র কমিটির কাজই ছিল প্রবণতাগুলোকে এক্সপোজ করে দেয়া। কেউ কিন্তু চেক কেটে কেটে দুর্নীতি করেন নাই। হ্যাঁ, ফলে এই প্রবণতাগুলো আমরা সামনে নিয়ে এসেছি। আমাদের ব্যক্তি নামের অভিযোগ করবারও কিছু ছিল না, আমাদের কোম্পানির নামে অভিযোগ করবারও কিছু ছিল না। প্রবণতাগুলো দেখিয়েছি। এখন সরকার দায়িত্বে রয়েছেন, সরকারের সেই ইনস্ট্রুমেন্ট আছে এই প্রবণতাগুলো, যারা এই প্রবণতা থেকে লাভবান হয়েছেন তাদেরকে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, আইনি আওতায় নিয়ে আসা, সেটা ওনারা করবেন বলে আমরা আশা করি। আচ্ছা, সো কি হচ্ছে সেটা নিয়ে আমরা একটু পরে আসি আপা। তো ধরেন যে এই যে প্রবণতার কথাগুলো বললেন, ব্যাংকিং সেক্টরের এটা যে অনেকে তো বলেই থাকে যে লুটপাট হয়েছে, ওইখানে কি প্রবণতাগুলো আপনারা কিভাবে দেখেছেন, যেটা বললেন ইউনিভার্সিটির এক্সাম্পল দিয়ে? আমরা ধরেন যখন শ্বেতপত্র কমিটির আমরা রিপোর্টটা পেশ করি ডিসেম্বরের 1 তারিখে, আমরা সেদিনই জানি যে আমাদের প্রায় নন পারফর্মিং লোন হচ্ছে 10%-এর মতো। কিন্তু আপনার নন পারফর্মিং হওয়ার জন্য আপনার তো শিডিউলিংয়ের একটা টাইম লাগে, তাই না? যে এটা 6 মাস, 9 মাস, 1 বছরের একটা সময় দিতে হয়। ধরেন আমি আপনার কাছ থেকে লোন নিলাম, আমি একটা সময় পাবো, সেই সময় অতিক্রম হওয়ার আগে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না যে আমি ডিফল্টার, রাইট? এবং আমরা তখনই জানি যে আগামী 2-3 মাসের মধ্যে এই নন পারফর্মিং লোনটা 30% উঠে যাচ্ছে। এখন ধরেন সেটা হয়েছে আপনার ডিসেম্বর হয়েছে না, শুরু হয়েছে। যে রিপোর্টটা পাবলিশ হয়েছে ফেব্রুয়ারিতে, আমরাই রিপোর্ট করেছি যে এখন 3,45,000 কোটি টাকা এনপিএল, এবং সেটা 30% টোটাল লোনের 30%। কিন্তু আমরা যখন দেই তখন এটা 10-12% কাছাকাছি ছিল, কিন্তু প্রবণতা বোঝা যাচ্ছিল। এখন ধরেন একটা 1800 কোটি টাকার প্রজেক্ট, প্রাথমিক ফিজিবিলিটি স্টাডিতে বলা হয়েছে যে এই প্রকল্প 1800 কোটি টাকা লাগবে করতে, এবং এই প্রজেক্ট, এটা ডিপিপি হয়েছে, একনেকে পাস হয়েছে, এবং এটা 1800 কোটি টাকা। এটার তো কস্ট বেনিফিট অ্যানালাইসিস হয়েছে, আইআরআর হয়েছে, এনপিভি হয়েছে। আপনি জানেন যে এগুলো একদম স্ট্যান্ডার্ড হওয়া উচিত, সেটা হয়েছে কিনা না, এগুলো সবই করার পরে একনেকে পাস হয়েছে। এরপরে এটা কয়েক দফা পরিবর্তন করে এই 1800 কোটি টাকা 18,000 কোটি টাকা হয়ে গেছে। অথচ এই আইআরআর, এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এই এনপিভি বদল হয়নি। এখন আমার কস্ট বেড়েছে কিন্তু বেনিফিট স্ট্রিম তো আগের মতোই থেকে গেছে। তাহলে আপনি যদি একটা জিনিস 33 টাকা খরচ করে করতে পারতেন, আর একটা জিনিস আপনি 99 টাকা খরচ করে করছেন,
এই দুটার বেনিফিট স্ট্রিম তো একই থাকছে, তাহলে আপনার বেনিফিট স্ট্রিম যদি ৪৫ টাকা হয় বা ৫০ টাকা হয়, আপনার ৩৩ টাকা করা ৯৯ টাকা করার মধ্যে তো ব্যাপক পার্থক্য হবে। রেট অফ রিটার্ন তো হ্যাঁ, তো আমরা এই যে এখন দেখছি যে ঋণের ফাঁদে পড়েছি, এই ঋণের ফাঁদে পড়বার কারণই তো এটা। ধরেন আমরা ইপিজেড করেছি, ইপিজেডে আমরা জানি যে ওখানে আমরা পানি পাবো না, পানি না পেলে আপনি ইপিজেড চালাবেন কিভাবে? যেটা মিরেশ্বরা ইকোনমিক জোন, যেটা বড় এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। তাহলে আমি তো বিনিয়োগটা করেছি, বিনিয়োগটা করে আমাকে তো ৩৩ টাকা বিনিয়োগ করলে আমাকে অন্তত ৪৩ টাকা তো সেখান থেকে তুলে আনতে হবে, নতুবা আমি ঋণই বা শোধ করবো কিভাবে, আমি আমার জন্য লাভই বা করবো কিভাবে? ফলে ওই জায়গায় খরচ যদি অতিমাত্রায় হয়ে যায়, যেই খরচটা আমি তো মানে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার প্রয়োজনীয় প্রজেক্ট কিনা, প্রয়োজনীয় কাজ কিনা। তো ধরেন মেট্রো রেল তো আমার খুবই প্রয়োজনীয় কাজ, আমার একটা ইপিজেড করা তো প্রয়োজনীয় কাজ, যথাযথভাবে করাটা তো আরো গুরুত্বপূর্ণ। একটা প্রয়োজনীয় কাজ যথাযথভাবে করা, যথাযথভাবে না হলে যেটা হয়, আমার ৩৩ টাকার জিনিস যদি ৩৩৩ টাকায় করি, আমার তো কখনোই সেটা বেনিফিট কস্টে আসবে না। ফলে আমি দেখছি মেট্রো রেল খুব ভালো হয়েছে, খুব ভালো কাজে দিচ্ছে, পদ্মা সেতু খুব উপকার করছে, আমার মিরেশ্বরা ইপিজেড যদি কাজ করতে খুব ভালো হতো, কিন্তু এত অপচয়ের পরে, এত দুর্নীতির পরে আমার যে বেনিফিট আমি পেতে পারতাম, যে লাভটা হতে পারতাম, আমি তো ক্ষতির খাতায় আছি। ইয়েস, রাইট। তো এই যে ধরেন যে এত খরচ করেছে, আমরাও অলমোস্ট অনেক প্রজেক্টেই আমরা দেখেছি যে কয়েক মাস পর পর আপনার কস্ট এসকেলেশন, টাইম বেড়েছে। তো এটা আসলে আপনার কেন ঘটেছে মনে হয়, যে কি কি উদ্দেশ্যটা কি ছিল এতে? আমি এই উদাহরণটা দিই। ধরেন আপনি নিজে অর্থনীতির সাংবাদিকতা করেন, খুব ভালো জানবেন। ধরেন একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আইআরআর, এগুলো তো রাজনীতিবিদরা এসে করেন না, এরা প্রফেশনালরা করেন, তাই না? আমলারা করেন, এখানে প্ল্যানিং কমিশন তো খুব ভালোভাবে জড়িত থাকে, অর্থ মন্ত্রণালয় জড়িত থাকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জড়িত থাকে না, যাদের প্রজেক্ট। এইটা যে পরিবর্তিত হতে হবে, এটা কি পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত? এটা তো আসলে আমলারা করতে পারতেন বা প্রফেশনালরা করতে পারতেন, কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে এই জিনিসটার ঘটেনি। মানে এটা তো এমন না যে আমাদের টেকনিক্যাল নোহাও নাই, হ্যাঁ। ফলে এই সমস্যাগুলো টেকনিক্যাল নোহাও এর কারণে ঘটেছে, বা আমরা জানতাম না, কারিগরি ত্রুটি ছিল, আমরা আমাদের কম জানার কারণে এরকম ভাবে ঘটেনি। কিন্তু ফলে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যখন আমি জেনেছি যে এটাই আমাকে করতে হবে, তখন আর কারিগরি দিকের ব্যাপারে প্রফেশনালি জিনিসগুলোকে হ্যান্ডেল করা হয়নি। বা ধরেন আপনি একটা শ্রম শক্তির তথ্য, আমরা আলোচনা শুরু করেছিলাম জুলাই আপরাইজিং নিয়ে, না, গণ অভ্যুত্থান নিয়ে, যে মানুষের শ্রমবাজারে তার কাজ সে ভালোভাবে পাচ্ছে না। তাহলে একটা ম্যাক্রো ইকোনমির যখন সামষ্টিক অর্থনীতির বিস্তৃতি ঘটছে বলে আমরা মনে করছি, তখন তো কাজেরও বিস্তৃতি ঘটবে, তার জন্য কাজের চয়েসও অনেক বড় ধরনের হবে, তাই না? তাহলে আপনার শ্রমশক্তি জরিপটা 2016 পরে 2022 কেন আমি পাই? মানে 2022, 2023 প্রকাশিত হয়েছে। এই মাঝখানে আগে যে শ্রমশক্তি জরিপ প্রতি 4 মাস পর পর প্রকাশিত হতো কোয়ার্টারলি, সেটা কেন বন্ধ করে দেয়া হলো? তার মানে হচ্ছে আমি শ্রমশক্তির, আমরা তো বারবার বলছি না যে আমাদের উন্নয়ন ঘটেছে, এমন একটা উন্নয়ন যেখানে কর্মসংস্থান তৈরি হয়, জবলেস গ্রোথ, এইটা আমরা আসলে সামনে আনতে চাইনি পলিটিক্যালি। কিন্তু আপনার পুরো মানে আসলে তো পলিসি সিদ্ধান্ত হতে হবে হচ্ছে তথ্যের উপরে নির্ভর করে, তথ্যের নির্ভরযোগ্যতা, সঠিক তথ্য, হ্যাঁ সঠিক তথ্য। তথ্য হচ্ছে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কোন জায়গায় আসলে কাজটা করবেন। যেমন ধরেন আপনার নিশ্চয়ই জানা আছে যে আমাদের বিভিন্ন কারণে, বিভিন্ন ধনাত্মক সামাজিক আউটকামের জন্য আমরা কর ছাড় দিই, তাই না? এবং আমাদের যা কর আহরণ হয় তার চাইতে বেশি কিন্তু কর ছাড়ের পরিমাণ আমাদের। এবং এই কর ছাড়গুলোর প্রবণতা যদি দেখেন, আমাদের শ্বেতপত্র কমিটিতে রয়েছে, আমরা কিছু প্রবণতা দেখাতে চেষ্টা করেছি। বেশ কিছু গ্রুপকে মানে হঠাৎ করে, এটা যে বাজেটের প্রথমে করা হয়েছে তা না, বাজেটের ক্ষেত্রে তো পলিসি তৈরি করা হয়, তাই না? এটা হঠাৎ করে এই ছাড়গুলো দিয়ে দেওয়া হয়েছে। এই গ্রুপকে
এত হাজার কোটি টাকা ছাড়, ওই গ্রুপকে উমুক প্রণোদনা, এইগুলো, এই যে সাবজেক্টিভিটি, হুম। এইটার সাথে যে রাজনৈতিক যোগাযোগ, এবং এইখান থেকে এই যে এত ব্যবসায়ী যে এমপি হলেন, হুম। এই যে কানেকশন, এইগুলো ভীষণভাবে আমাদের অর্থনীতিকে প্রভাবিত করেছে, মারাত্মক ঋণাত্মকভাবে প্রভাবিত আচ্ছা। করেছে আসলে। হ্যাঁ, ফলে আমরা যে একটা অবজেক্টিভলি কোনো কাজ করব সেটা না করে আমরা বরাবরই অনেক দিন ধরে, অনেক বছর ধরে গোষ্ঠীভিত্তিক, সম্পর্ক ভিত্তিক হুম। এই কাজগুলো অর্থনীতিতে করে আসছি। রাইট। আপনার এক্সটার্নাল ডেট, জি। যেটা ফিগারে যদি বলি যে $100 বিলিয়ন বাংলাদেশের, জি। এটা পাবলিক ডেটাস এর মধ্যে 75%, জি। 75 বিলিয়ন অ্যারাউন্ড এরকম। তো আমরা কি আসলে এক্সটার্নাল ডেটে কোনো ট্র্যাপের মধ্যে পড়েছি বা সামনে কি পড়তে পারি? আমাদের ট্র্যাপ বলবো না, আমাদের তো Ratio. ডেটের একটা এক ধরনের গভীর, আমি বলবো গভীর না, সংকটে রয়েছি। ধরেন আপনি যদি শ্রীলঙ্কার সংকটটা দেখতেন, আরো গভীরতর ছিল না, কিন্তু তারা তো বের হয়েছে। এইখানে একটা প্রশ্ন ইদানিংকালে আসছে যে আমরা যদি আরো ঋণ নেই তাহলে অলরেডি আমরা এত ঋণের তলায় আছি, আমরা কিভাবে বের হব। দেখেন, আমি আবারও উদাহরণে আসি। আপনি যদি একটা জিনিস করতে সঠিকভাবে 33 টাকায় লাগে, আপনার ধরেন বেনিফিট আসবে 50 টাকা, তাহলে এই যে 17 টাকা আপনি বেনিফিট পেলেন, এটা দিয়ে আপনি কি করবেন? আপনি ঋণ তো শোধ করবেনই, আপনি আপনার উন্নয়নের কাজে লাগাতে পারবেন, বিনিয়োগ হতে পারবে, সেটা উন্নয়নের আরেকটা জায়গায় লাগাতে পারবেন। আপনি যদি এই 33 টাকা বিনিয়োগ করবার মতো সক্ষমতায় না থাকেন, তাহলে তো আপনার এই 17 টাকা লাভ হবে না। ফলে আপনি যদি ঋণ নেন এবং ঋণটা যদি আসলে সঠিকভাবে ব্যবহার করে শুধুমাত্র 33 টাকাতেই আপনি খরচটা সীমাবদ্ধ রাখতে পারেন, আপনি কিন্তু লাভবান হবেন। কিন্তু আবারও যদি আমি এই দুর্নীতির ঘেরাটোপে পড়ি এবং আবারও যদি আমার 33 টাকা 333 টাকা হয়, অথবা 43 টাকা হয়, অথবা 53 টাকা হয়, তাহলে কিন্তু আমি আসলে ট্র্যাপের মধ্যে পড়ে যাব এবং আমি বের হতে পারবো না। ফলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ঋণ নেয়ার চাইতেও বড় কথা, ঋণ হচ্ছে আমার একটা ইনস্ট্রুমেন্ট, যেটা আমাকে আমার এই ঘাটতির সময়ে কিছুটা সাশ্রয়ী বিনিয়োগ করতে সাহায্য করবে, মানুষের উপর চাপটা কমিয়ে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমার পলিটিক্যাল স্ট্যান্স, যে আমার কোনো ধরনের দুর্নীতি হতে পারবে না, ওই কাঠামোগত পরিবর্তনটা নিয়ে আসা। ওইটাই তো, প্রাইভেট সেক্টর তো ব্যাংক থেকে ঋণ নিয়ে, মানে সবাই তো আর ডিফল্টার না, অনেকেই তো বাংলাদেশের সাকসেসফুল বড় বড় গ্রুপ আছে, তারা তো সবাই ব্যাংক থেকে বড় করেছে এবং তারা প্রফিট করে ব্যাংককে শোধ করেছে এবং তারা বড় হয়েছে। সরকারেরও তো একই পলিসি, সে ঋণ নিবে সেটা প্রপারলি যাতে কাজে লাগিয়ে একটা রিটার্ন পায় এবং আসলে ওভারঅল ইকোনমি সেটা থেকে আপনার বেনিফিটেড হবে। তো আপাই যে আপনারা তো ধরেন যে যদি একটু বলি যে 8 মাস তো চলছে অন্তর্বর্তীকালীন সরকারের, তো অর্থনীতিটা কেমন দেখছেন এখন? ব্যাংকিং সেক্টর তো ওভারঅল ম্যাক্রো ইকোনমি, ব্যাংকিং সেক্টর বলবো যে বাংলাদেশ ব্যাংক তো বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে, কার্যকর পদক্ষেপ আমরা বলবো যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ফলে আন্তঃব্যাংকের যে টাকার যোগাযোগের গতিশীলতা তৈরি হয়েছে এবং ব্যাংকিং খাতের উপরে মানুষের একটা আস্থা ফেরত এসেছে। এই ফেরত আসাটা আবার এরকম ভাবে অর্থনীতিতে এখনো সঞ্চারিত হয়নি যেখানে আমার সুদের হার 11% নিচে নেমে যাবে। অর্থাৎ এটা খানিকটা কার্যকর হয়েছে, কিন্তু অর্থনীতিতে এর আরেকটু মেয়াদি মানে কার্যক্ষমতা পৌঁছানোর ক্ষেত্রে আরেকটু সময় লাগবে। তো প্রবণতাটা ভালো, এটুকুই আমি বলছি যে 11% থেকে তো এটা আর বাড়েনি, তাই না? আমার ডলারে ছিল আপনার 13-14% হয়েছিল, হ্যাঁ, কিন্তু 11-তে নেমে এসেছে তো, 11, 11.5 এগুলোতে ট্রেজারি বন্ড যেমন গভর্নমেন্ট, রেটও কমেছে। এখন ধরেন আপনি এই যে প্রবণতা, আপনি এই রোজার মধ্যে দ্রব্যমূল্য, সাধারণ মানুষের খাবারের কথা যদি বলি, খাবারের দ্রব্যমূল্য সাধারণ মানুষের মধ্যবিত্তের খানিকটা নাগালের মধ্যে, মানে একদম ধরেন খুব হাহুতাশ করার মতো অনেক বেশি দাম হয়ে গেল গত 2 সপ্তাহ ধরে দেখছি। ভেজিটেবলস বলেন বা ইভেন দেখলাম যে মুরগির দামও কম,
হ্যাঁ, তো ভেজিটেবল তো গত খুবই, 2 সপ্তাহের মধ্যে দেখেছি যে আমরা বেশ খানিকটা কমে আলু তো আপনি এসেছি। জানেন যে মানে কত 20-22 টাকায় পাওয়া যাচ্ছে, 20 টাকা পেঁয়াজ বা তারও 25 কম টাকা, বিক্রি, পেঁয়াজ, টমেটো কমে টমেটো, এসছে, সবজির দামও কমেছে, এভরিথিং। সবজির দামও কমেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয় যে দেখেন, যত কিছুই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমাদের অনেক ধরনের অবজারভেশন আছে, থাকবেই। যারা দায়িত্ব নেন তাদের প্রতি তো মানুষের আকাঙ্ক্ষা থাকে এবং তাদের প্রতি অবজারভেশন থাকে। কিন্তু একটা প্রবণতা আমি বলবো যে মানুষ হয়তো আস্থা রেখেছেন, যে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা দুর্নীতিতে নিমজ্জিত নন। এইটুকু আস্থার জায়গা থেকে না, ওইটা একটা ধনাত্মক প্রভাব পড়ে কিন্তু বাজারে। তার মানে হচ্ছে এই দুর্নীতিগুলো বাজার পর্যন্ত আসতে গেলে এই যে দামগুলো বাড়ে, এটা তো ভাগ বাটোয়ারা বিভিন্ন লেয়ারে হয়, তাই না? এখন একটা বড় লেয়ার যখন আপনার এই টাকা পয়সার বখরার মধ্যে যান না, তখন কিন্তু অনেকাংশেই নিচের দিকের এই লেয়ারগুলো কমে আসতে থাকে এবং সেটার প্রভাব বাজারে ধনাত্মকভাবে পড়ে। ওই জায়গা থেকে না আমরা একটু আশাবাদী হই যে অন্তত পক্ষে আমাদের নীতি কৌশল যারা নিচ্ছেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করবার জায়গায় থাকছেন এবং আগামীতে থাকবেন, ওনারা যদি সততার সাথে চেষ্টা করেন, তাহলে অনেক কিছুই, অর্থনীতির অনেক কিছুই নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে এবং মানুষের জীবনযাপনও অনেক বেশি আনন্দের হবে, অনেক বেশি কি বলবো, সম্মানের হবে, পরিমিতির হবে। ওই জায়গাটা আমরা আশা করতে পারি। ট্রু। আপনার ধরেন যে সরকার তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারই তো বলা হচ্ছে যে ইন্টারিম, তো এরা তো সবকিছু পারবে না, আমাদের তো অনেক সমস্যা তো এক্সপোজ হয়েছে আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হয় যে অগ্রাধিকার ভিত্তিতে, এটা আপনার ধরেন যে আপনার সাজেশন, যে এই ইন্টারিম গভর্নমেন্ট অগ্রাধিকার ভিত্তিতে যে কিছু সংস্কারমূলক কাজ করা, এবং সেটা ধরেন যে আপনার এডুকেশনও আছে, যেটা শুরুতেই আপনি বলেছিলেন, এবং আমিও বলছিলাম যে আমাদের তো এডুকেটেড ইয়ুথদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা সব থেকে বেশি, মানে হচ্ছে যে তাদের কাজ নেই, এবং যেটা থেকেই আসলে আন্দোলনের সূত্রপাতটা হয়। তো এটা ধরেন যে আমাদের কিন্তু বিনিয়োগ করতে হবে, কর্মসংস্থান হতে গেলে বিনিয়োগ, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকতে হবে। সো সব কিছু মিলে কিন্তু এখন হচ্ছে আমরা দেখছি যে কেউ নতুন বিনিয়োগ করছে না। তো এই প্রেক্ষাপটে আসলে আপনার কি সাজেশন যে অগ্রাধিকার কাজগুলো কি করা দরকার সরকারের? আমার তো অবজারভেশন হচ্ছে, সাধারণ একজন মানুষ হিসেবে চারপাশে অনেক ধরনের অস্থিরতা আছে এবং কোনো একটা পরিবর্তনের সাপেক্ষে এই অস্থিরতা যে খুব অস্বাভাবিক তাও তো না, হ্যাঁ। এবং এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষার যে বহিঃপ্রকাশ ঘটেছে, আকাঙ্ক্ষার যে সীমা নির্ধারিত হয়েছে বা সীমা নির্ধারিত হয়নি, যেটা অনেক সীমা অনেকখানি আমরা নিজেরা সাজাচ্ছি, সেই জায়গা থেকে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, অনেকে সুযোগও নিচ্ছেন এগুলোর, হ্যাঁ। আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ফিরে এসেছে এমনটাও কার্যকরভাবে বলবার সুযোগ কম আছে, তাই না? এগুলো সমেতই বলতে হয় যে এই আমাদের সাথে সাথে ইকোনমিক টাস্কফোর্সের একটা যে রিপোর্ট আপনারা দেখেছেন কিছুদিন আগে, সেটা প্রকাশিত হয়েছে। আমাদের কমিটি অনেক বেশি কি কাজ আমরা করতে পারিনি সেটাতে যেমন আমাদের ফোকাস ছিল, আমাদের সামনের বাজেটকে সামনে রেখেও কিন্তু বেশ কিছু প্রস্তাবনা ছিল, কিন্তু অর্থনীতির টাস্কফোর্সের পুরো ফোকাসটাই ছিল যে সামনে আমরা কিভাবে এগোবো। কারণ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে কাজগুলো শুরু হয়েছিল সেগুলোকে স্থগিত করে মিড টার্ম এবং স্বল্প মেয়াদে তো এই টাস্কফোর্সের রিপোর্টটাই এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই জায়গা থেকে টাস্কফোর্সের একটা সিদ্ধান্ত যেটা সুপারিশ হিসেবে এসছে, আমার মনে করি যে খুবই প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে অনেক বেশি কিছু করবার প্রয়োজন নাই। সকল সেক্টরে যদি অন্তত একটাও গ্রহণযোগ্য এবং উদাহরণ সৃষ্টিকারী কাজ আমরা করে দেখাতে পারি, তাহলেও আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। এবং সেক্ষেত্রে আমাদের টাস্কফোর্সের রিপোর্টে হয়তো এসেছে, কিন্তু আমরা খুব শ্বেতপত্র কমিটি খুব জোর দিয়ে বলেছিলাম যে তথ্যের নির্ভরযোগ্যতা, ডেটার যে ক্রেডিবিলিটি, সেইটা খুব বড়ভাবে আসতে হবে এবং একটা তথ্য নিয়ে আসলে আর কোনো ধরনের রাজনীতি করা যাবে না। ডিসটরশন। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি
আমাদের মানে আমরা খেয়াল করলাম যে ইদানিংকালে আমাদের এই যে বাজেটকে সামনে রেখে আমাদের গত বছরে অর্থ বছরের গ্রোথ কিরকম হতে পারে, এই যে প্রজেকশনগুলো দেয়া হচ্ছে, এগুলোও কিন্তু গড় আগের বছরগুলোতে যেভাবে করা হয়েছিল, যে ডেটা তথ্য সংশ্লেষ করা হয়েছিল সেভাবেই করা হচ্ছে। খুব বেশি পরিবর্তন এই ক্ষেত্রে আসেনি। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে আরেকটু প্রবণতাগুলোকে খেয়াল করতে এবং সেইগুলো অনেক ক্রেডিবল ভাবে যাতে উপস্থাপন করা যায়। দেখেন, তথ্যের অনেক গ্যাপ আছে, কিন্তু শ্বেতপত্র কমিটিতে কিন্তু বেশ কিছু কাজ করা হয়েছে যে আমরা বিকল্প পদ্ধতিতে গিয়ে কিভাবে এই ধরনের এই মুদ্রাস্ফীতি বলেন, কিভাবে এই প্রবৃদ্ধি বলেন, এইগুলোকে আমরা হিসাব করতে পারি, বিকল্প চলক দিয়ে কিভাবে করতে পারি। আমার মনে হয় যে টেকনিক্যালি সাউন্ড এইরকম মেথোডোলজিতে বিকল্প তথ্য ব্যবহার করে আমাদের এই প্রজেকশনগুলো করতে শুরু করতে পারা উচিত। সেই জায়গাগুলো আমরা এখনো দেখছি না। এবং আরো কিছু জিনিস আছে, যেমন নারী প্রশ্নে, হ্যাঁ, একদম খুব আমি বলবো যে আপনি বিনিয়োগ টাকার অঙ্কে এক তো হিসাব, আরেকটা হচ্ছে সামাজিক চলক হিসেবে আপনি কতগুলো প্রশ্ন আপনাকে মীমাংসায় আসতেই হবে। মানে মীমাংসিত প্রশ্ন আবার যদি আপনি নাড়াচাড়া করে ফেলেন তাহলে তো সেখানে অস্থিরতা দেখবেন। যেমন ধরেন নারী প্রশ্নে আপনি নারীর জন্য মানে আসলে কি ভাবছেন, নারী পুরুষের আইনগত স্বীকৃতি, নারী পুরুষের চলাফেরা, নারী পুরুষের সমান অধিকার, এইগুলো প্রশ্নে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি বার্তা থাকবে, কিভাবে আমরা এগোতে পারি, এই জায়গাগুলো তো খুব ফান্ডামেন্টাল। কিন্তু কার থেকে আশা করেন এটা? এগুলো আমি আসলে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে আশা করি। তবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দলকে, আমি আবারও বলছি, সকল রাজনৈতিক দলকে এই প্রশ্নগুলার উত্তর একদম পরিষ্কারভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। হ্যাঁ, যাতে করে আমরা ম্যানিফেস্টোতে দেখতে চাই যে, ধরেন প্রতিবার ম্যানিফেস্টোতে দেখবেন যে ইলেকশন হয় নাই গত 3 বার, কিন্তু দেখবেন আপনি যে প্রথমেই বলেছে যে আমি 10 টাকা কেজি চাল খাওয়াতে চাই বা 20 টাকা কেজি চাল খাওয়াতে চাই। আমাকে উত্তর দিতে হবে যে কিভাবে 20 টাকা কেজি চাল উনি খাওয়াবেন, কৃষকের স্টেক কোথায় 20 টাকা কেজি চাল খাওয়ালে বা 30 টাকা কেজি চাল খাওয়ালে, কিভাবে উনি সর্বনিম্ন মজুরি ঠিক করবেন, কিভাবে উনি ধানের দাম ঠিক করবেন, উনি ধানের কতটুকু গুদাম করবেন এবং কতটুকু আসলে কৃষকের জন্য দেবেন, উনি খাদ্য নিরাপত্তার জন্য কি করবেন, উনি মাটিতে ভূগর্ভস্থ ইরিগেশনের জন্য কিভাবে, কোন জোনকে কিভাবে উনি সাজাবেন। কিছু প্রশ্নের উত্তর তো আমার জানতে হবে। উনি হাইটেক পার্ক অথরিটিকে বলে দিলেন যে অমুক অমুক জায়গায় লোন নিয়ে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা নিয়ে হাইটেক পার্ক হবে, সেটা আপনার ওয়েটল্যান্ডের মধ্যে গিয়ে পানিকে আটকে হাইটেক পার্ক করা হলো, সেখানে বালিহাঁস এখনো চড়ে, আর আমি হচ্ছে বিশ্বব্যাংকের লোন শোধ করে যাচ্ছি। মানে এগুলো তো কোনো, এই প্রবণতাগুলো কোনো কাজের কথা না। এগুলো ম্যানিফেস্টোতে বলতে হবে যে ওনারা কিভাবে রাখবেন, কিভাবে ওনারা ন্যায্যতা তৈরি করবেন। নারী প্রশ্ন, পরিবেশ প্রশ্ন, কৃষকের প্রশ্ন, মজুরের প্রশ্ন, শ্রমিকের প্রশ্ন, প্রাথমিক শিক্ষকের প্রশ্ন, এগুলো এড়িয়ে আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আদিবাসী, প্রতিবন্ধী জনগোষ্ঠী, এগুলোকে এড়িয়ে আপনি তো আসলে আপনার ম্যানিফেস্টো তৈরি করতে পারবেন না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে আমি পরিষ্কারভাবে বুঝবো কার কোন রাজনৈতিক দর্শন, এবং সেই রাজনৈতিক দর্শন তো নিশ্চিতভাবেই উপরিকাঠামো, কিন্তু তার ভেতর কাঠামো তো হচ্ছে অর্থনৈতিক দর্শন। সেগুলোকে বুঝেই আমি ভোট কেন্দ্রে যাব। এবং আসলে যতদিন এইটা না পরিষ্কার হচ্ছে ততদিন আপনি গণতন্ত্র বলেন আর বিনিয়োগের ক্ষেত্রে একটা পাকাপাকি অর্থনৈতিক বন্দোবস্ত বলেন, সেগুলো খুব বেশি কার্যকর হবে না। এবং ব্যক্তি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, এগুলো বাধাগ্রস্ত হবে, যেটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতির জন্য ভালো হবে না। রাইট। তো এই যে ব্যক্তি বিনিয়োগ প্রসঙ্গে যদি বলি, যে আমাদের তো এমপ্লয়মেন্টের তো ধরেন যে অলমোস্ট 90%ই হচ্ছে ব্যক্তিগতের, সেটা ফর্মাল ইনফর্মাল যেভাবে হোক। তো এখানে আপনার ধরেন যে ব্যক্তি বিনিয়োগটা বুস্ট করার জন্য আপনার কি পরামর্শ, যে সরকারের ইমিডিয়েট আসলে এগুলো তো
মানে ইমিডিয়েটই দরকার লোকজনের কাজের সুযোগ সুবিধা, ইমিডিয়েট কি সাজেশন আপনার সরকারের জন্য? ইমিডিয়েট তো আসলে ব্যক্তি আপনি বিনিয়োগটা কিন্তু আটকে আছে। হ্যাঁ, ব্যক্তি বিনিয়োগ দীর্ঘদিন ধরে আটকে আছে আমাদের। এবং ব্যক্তি বিনিয়োগ বললে না আমরা মনে করি যে বড় বড় কলকারখানা হতে হবে এগুলো। ধরেন আমাদের দেশের সকল কৃষকই তো সবচেয়ে বড় ব্যক্তি বিনিয়োগকারী। হ্যাঁ, আমাদের যে এসএমইর একটা বড় খাত মাইক্রো আছে, কটেজ, এগুলো সবই হচ্ছে ব্যক্তি বিনিয়োগকারী, তাই না? বড় বড় মানে একজন রিক্সাওয়ালা যিনি তার নিজের রিক্সাটা নিয়ে বের হন, উনিও তো ব্যক্তি আমাদের তো বিনিয়োগকারী। ইনফর্মাল সেক্টরেই তো আপনার একদম, জবস হচ্ছে, কাজের একদম সুবিধা তাই, 80%। একদম তাই। এবং আমাদের এই যে ধরেন ট্যাক্সের আওতায় না থাকা প্রচুর মানুষ রয়ে গেছেন, তাই তো? তো এগুলোকে আমরা যদি ধরেন শোভন কাজের মধ্যে নিয়ে আসতে পারি এবং তাদের জন্য যদি এক ধরনের নিরাপদ কাজের সুযোগ তৈরি করতে পারি, তাহলেই তো আমি বলবো যে আমাদের বেশিরভাগ মানুষই কাজের মধ্যে আসবেন। আমি কি করতে পারি তার চেয়ে সেটাতে বলার আগে আমি একটু উদাহরণ দিই। আপনি ইস্ট এশিয়ার দেশগুলোর দিকে যদি তাকান, ধরেন আপনি থাইল্যান্ডের দিকে তাকান, ফিলিপিন্সের দিকে তাকান, আপনি ভিয়েতনামের দিকে তাকান, লাওর দিকে তাকান, এরা তো হচ্ছে লাওপিডিয়ার, আপনার নেপাল বলেন, আপনি কম্বোডিয়া বলেন, এরা তো আমাদের সাথে এলডিসি থেকে চলে যাচ্ছেন, তাই না? ভিয়েতনাম বলেন, এদের যে ইনফর্মাল ইকোনমি, ধরেন রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করছে, হোটেলের ব্যবসা করছে, ট্যুরিজম করছে, এরা তো নিরাপদে করছে। আপনি সেখানে নিরাপদে ভ্রমণ করে চলে আসতে পারবেন, কিন্তু নিরাপত্তার একটা বড় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা আর পরিস্থিতি। এখানে চাঁদাবাজি নাই, এখানে এক্সটর্শনের শিকার এই বিনিয়োগকারী হচ্ছে না। আমার নারী কি উদ্যোক্তা নাই? আমার নারী কি পিঠা বিক্রি করে না? আমার ছেলেরা কি চা বিক্রি করে না? আমার নারী পুরুষেরা কি বিভিন্ন ধরনের ব্যবসা, ফুড প্রসেসিং এর সাথে যুক্ত না? কিন্তু আপনি দেখেছেন যে কোথাও ইস্ট এশিয়ায় যেই ধরনের ইনফর্মাল ফুড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আমাদের এখানে তৈরি হয়েছে? হয়নি তো। আমাদের কুয়াকাটা বলেন আর কক্সবাজারে বলেন, আপনি এই সার্ভিস পাবেন? আপনি ঢাকা শহরের কথা বাদ দিলেন, দরকার না, আপনি কলকাতার স্ট্রিট ফুড তো আপনি তাহলে আমি কেন করতে পারছি না? আমার ফর্মাল ইকোনমির আপনি ভুলে যান, মানে কেন পারছি না? আপনি ইনফর্মাল ইকোনমিতেও তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও যদি আপনি আসলে খুব জরুরিভাবে আমলে নিতে পারতেন, চাঁদাবাজি বন্ধ করে দিতে পারতেন, তাহলেও কিন্তু আপনি ব্যাপক জনগোষ্ঠী অল্প অল্প বিনিয়োগে ওই যে নিজেদের যে সেলফ বিনিয়োগ যেটাকে বলি, সেই জায়গাটায় এসে অর্থনীতির চাকা কিন্তু বেশ খানিকটা ঘুরতো। সেই জায়গাটা আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো বিকল্প নাই। আরেকটা হচ্ছে আসলে বড় বিনিয়োগের জন্য যে আমার একটা স্টেবল, একটা স্থায়িত্বশীল রাজনৈতিক বন্দোবস্ত এবং সরকারের প্রয়োজন হয়, সেইটা আসলে আগামী একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হওয়া পর্যন্ত, যেহেতু খুব নিকটবর্তীকালেই আমরা ভাবছি এবং দেখছি যে এই আয়োজন হওয়া সম্ভব এবং সেরকমই প্রতিশ্রুতি রয়েছে এবং সেটাই আমরা আশা করছি, এই সময়কালে আসলে বড় ব্যবসায়ীরা হয়তো একটু দেখারই চেষ্টা করবেন। কারণ কি, আপনি ইতিমধ্যে দেখবেন, কারণ ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ, ধরেন এই যে বিভিন্ন ধরনের যে অ্যানার্কি তৈরি করা, শ্রমিক মজুরি, বিভিন্ন ধরনের কলকারখানার যে অ্যানার্কিগুলো তৈরি করা, এগুলোর কিছু বাস্তব কারণ আছে, আবার কিছু কিছু আছে ইনডিউসড। এখানে বিভিন্ন গ্রুপ আছে যে আমি আপনারটা কিনে নিতে চাচ্ছি, সুতরাং আমি একটা আনরেস্ট তৈরি করার জন্য কিছু কাজ করলাম। এই যে সুযোগগুলো নেয়ার, এগুলো তো আছে, তাই না? তো এগুলো তো আমাদের গোয়েন্দা সংস্থা আছেন, বিভিন্ন সরকারি দপ্তর রয়েছেন, এবং আমি তো ধারণা করি যে এনারা যথেষ্ট দক্ষ বাহিনী। এনাদের খবর না থাকার কোনো কারণ নাই। এনাদের মাধ্যমে আমাদের সরকারের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর এইখানে তৎপর হওয়া খুব বেশি কঠিন বলে মনে হয় না। আমরা যদি দৃঢ়ভাবে করতে হবে, এটা তো তাদের দায়িত্ব। মানুষের জানমালের নিরাপত্তা, এবং এটা ছাড়া আসলে আপনি অন্য কোনো বিনিয়োগ, আমি যতই অর্থনীতির কথা বলি না কেন, অন্য কোনো বিনিয়োগ আসলে নতুন ভাবে সংস্কার করে বলেন সেভাবে আমি দেখব না, আমরা দেখব না। প্রফেসর শর্মিন নীলুর মেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করতে চাই। জি আপা,
দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের অর্থনীতির পিছন থেকে আমরা শুরু করে বর্তমান পরিস্থিতি, এবং যে কথাটা বুঝতে পারলাম যে আসলে আমাদের একটু বিনিয়োগ দরকার, বাট এটা তো ওভারনাইট হবে না। একটা বড় আপরাইজিংয়ের মাধ্যমে যে নতুন রেজিম, তো সেখানে আসলে অনেক কিছু করা দরকার। ল অ্যান্ড অর্ডারটা অনেক দুর্বল হয়েছে, বাট ইমিডিয়েট যেটা করা দরকার আসলে বিনিয়োগ বলেন বা জব ক্রিয়েশন বলেন, সেটা দেশি বিদেশি যাই হোক, এখানে কিন্তু আসলে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, আইনের যে পরিস্থিতি, সেগুলো কিন্তু আসলে উন্নতি হতে হবে, যাতে ব্যবসায়ীরা এবং মানুষ যাতে ফিল করে যে সিকিউরড আছে, তারা নতুন বিনিয়োগ করবে এবং মানুষের আসলে কাজের সুযোগ হবে। সো দর্শক, আমরা আরও অনেক কিছু আলোচনা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।